আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে তোমাদের ফিজিক্সের যে আমরা চ্যাপ্টারটা ধরছিলাম, অর্থাৎ চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের তরঙ্গ ও শব্দ। এটা হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের মধ্যে আমরা আজকে যে জিনিসগুলি বাকি ছিল ওগুলি আজকে আমরা কমপ্লিট করব, অর্থাৎ বেসিক বেসিক নিয়ে হচ্ছে আজকে আমরা কথাবার্তা বলবো। আর গত ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের শব্দের যে তরঙ্গের যে রাশিগুলি ছিল ওই রাশিগুলি সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিচ্ছি। এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে দেখবো যে তরঙ্গ প্রকারভেদ কয়টা। ঠিক আছে, তরঙ্গের প্রকারভেদ ফার্স্টে জানবো, তারপর এখান থেকে যে সূত্রগুলি আমরা আরো যা বাকি ছিল ওইগুলি কমপ্লিট করব, দেন আমরা ম্যাথে যাব। ওকে, তাহলে ফার্স্টে চলো হচ্ছে লিখি তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ হচ্ছে দুই প্রকার। তরঙ্গ দুই প্রকার। একটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। ফার্স্টে আমরা দেখবো অনুপ্রস্থ তরঙ্গ, তারপর হচ্ছে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের দিকে আগাবো। ওকে, তাহলে অনুপ্রস্থ তরঙ্গটা কি? আমরা জানি তরঙ্গ কাকে বলে। তরঙ্গ হচ্ছে আমাদের এক স্থান থেকে, এটি পূর্ণ স্পন্দনের জন্য যে এক স্থান থেকে অন্য স্থানে যে শক্তি সঞ্চারিত হয় কিন্তু মাধ্যমের কণাগুলো কোনোভাবে সঞ্চারিত হয় না, তাকে আমরা তরঙ্গ বলতে পারি। মানে আমি যে এখন কথা বলতেছি সেই কথাগুলি তুমি শুনতে পারবা, কিন্তু বাতাসের যে কণাগুলি আছে এই কণাগুলির কোনো পরিবর্তন হবে না। জাস্ট পরিবর্তন হবে কিসের? ওইটা হবে আমাদের শক্তি। শব্দ একটা শক্তি। তারপর হচ্ছে পানির যে ঢেউ থাকে ওখান থেকেও কিন্তু শব্দ ক্রিয়েট হয়, তাহলে ওইটাও আমাদের শক্তি। প্রত্যেকটাই কিন্তু আমরা শক্তি, ঠিক আছে। কিন্তু এখানে যে পানির কণাগুলো থাকবে, বাতাসের কণাগুলো থাকবে, এগুলি হচ্ছে আমাদের কণা। কণাগুলির কিন্তু কোনো পরিবর্তন হবে না। তার মানে তরঙ্গটা হচ্ছে আমাদের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চারিত হয়ে যে পূর্ণ স্পন্দন গঠিত হয় তাকে আমরা তরঙ্গ বলি। আর তরঙ্গের অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, মনে রাখবা যে তরঙ্গ হচ্ছে তোমাদের কম্পনের দিকের সাথে লম্ব ভাবে যায় তাকে আমরা বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ। অর্থাৎ যে তরঙ্গ দেখো, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্ব ভাবে যায় তাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। ওকে, এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। যেমন তোমরা ধরো পানির ঢেউ কিন্তু আমরা জানি এভাবে যায়, এভাবে কিন্তু যায়। এটা হচ্ছে একটা পানির ঢেউ। এখন এই ঢেউ যে যাচ্ছে এটা কিন্তু আমাদের অনুপ্রস্থ ভাবে যাচ্ছে, কারণ এইখান থেকে যদি তোমার শক্তি সঞ্চারিত হয় আবার এখানে তোমাদের আসবে, আবার এখান থেকে শক্তি সঞ্চারিত হইলে আবার এখানে আসবে। তার মানে পানির ঢেউ হচ্ছে আমাদের একটা অনুপ্রস্থ তরঙ্গ। এটা কিভাবে যায়? লম্ব ভাবে সামনের দিকে যায়। আর মনে রাখবা এটার একটা ডিগ্রি আছে, এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্ব ভাবে। ওকে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে। লম্ব ভাবে অগ্রসর হয়, লম্ব ভাবে অগ্রসর হয় তাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। আর এটা ডিগ্রি আমি বলছিলাম কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে তরঙ্গ কয় প্রকার? তরঙ্গ হচ্ছে আমাদের দুই প্রকার। একটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ, আর এটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। ফার্স্টে আমরা আলোচনা করব অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে। এখন অনুপ্রস্থ তরঙ্গকে তোমাদের আরেকটা নামে লিখা যায়, আরেকটা নাম, এই তরঙ্গটাকে তোমাদের আরেকটা নামে লিখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আর তরঙ্গ। আর তরঙ্গ।
আর তরঙ্গ, ঠিক আছে। যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ, এবং এটার ডিগ্রি হচ্ছে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়। ওকে, 90 ডিগ্রি, তার মানে এভাবে যাবে, লম্বভাবে যাচ্ছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত আসবে। আর এখানে যে তোমাদের বিস্তারটা হবে, এখানে যে তোমার বিস্তারটা হবে, এটা হবে তোমাদের 90 ডিগ্রি, এটা তোমাদের 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো তোমাদের অনুপ্রস্থ এবং অনুপ্রস্থ শেষ, এখন আমরা যাব হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হচ্ছে, এটা যাবে সমান্তরাল ভাবে, অর্থাৎ যে তরঙ্গ কম্পনের এটা যাবে তোমাদের সমান্তরাল, ঠিক আছে, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয়, অগ্রসর মানে কি? সামনে যাওয়া, অগ্রসর হয়, তাকে আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর এটা ডিগ্রি হবে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এটা 0 ডিগ্রি সেলসিয়াস হবে। এটা কিভাবে একটা উদাহরণ দিবা, এটা মনে রাখবা, এটা হচ্ছে তোমাদের স্প্রিং, ওকে, স্প্রিং, কারণ এটা দেখো, এটা কিন্তু আমাদের সমান্তরাল ভাবে, সমান্তরাল, তাই আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওর কিন্তু একটা লেন্থ পাবো আমরা, লেন্থ মানে কি? দৈর্ঘ্য, লেন্থ পাবো, ঠিক আছে। আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরাল ভাবে অগ্রসর হয় তাকে আমরা বলি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গ কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে আমরা বলি হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। বা আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আর তরঙ্গ। কি? আর তরঙ্গ। এখন আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে আমাদের বিট, ঠিক আছে, বিট, তোমাদের কতে আসতে পারে। বিটের সংজ্ঞাটা কি? উৎসের তরঙ্গের পার্থক্যকে, উৎসের তরঙ্গের পার্থক্যকে বিট বলে, ঠিক আছে। এখন এই বিটটা তোমরা কিভাবে বুঝবা? আর উৎস কাকে বলে? তরঙ্গের পার্থক্য মানে কি? ধরো আমরা জানি তরঙ্গের একক হচ্ছে আমরা ল্যামডা, দ্বারা প্রকাশ করি। তারপর তোমাদের হচ্ছে ওইখানে আমরা একটা সূত্র জানতে পারছিলাম যে তোমাদের ল্যামডা থাকবে, তারপর তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, দেন এফ থাকবে, এরকম কয়েকটা জিনিস কিন্তু এর আগের ক্লাসে আমরা শিখতে পারছি। এখন আসো, তোমাদের উৎস যেহেতু বলছে, মানে যেখান থেকে তোমাদের শব্দটা উৎপন্ন হবে, তোমরা যে কোনো জিনিস লিখতে পারো। এখানে হচ্ছে আমি যে কথা বলতেছি এটাও একটা শব্দের উৎস, গাড়ির যে হর্ন বাজতেছে সেটাও একটা শব্দের উৎস, পানির যে ঢেউ চলছে এবং সেটার যে আমরা আওয়াজ পাচ্ছি সেটা হচ্ছে একটা তরঙ্গের উৎস, পাখির কোলাহল সেটা হচ্ছে একটা তরঙ্গের উৎস, ঠিক আছে। তাই এখানে আবার দেখবা হচ্ছে বাদ্যযন্ত্র, টিভির সাউন্ড যে তুমি শুনতে পারো, সবকিছুই কি একটা শব্দের উৎস। ওকে, এখন বলছে উৎসের তরঙ্গের পার্থক্যকে বিট বলে, উৎসের তরঙ্গের পার্থক্যকে আমরা বিট বলি। এখন ধরো তোমার কাছে এখানে দুইটা উৎস দেওয়া আছে, দুইটা সুরশলাকা দেওয়া আছে, সুরশলাকা বা তোমরা বলতে পারো তবলা, যে কোনো কিছু একটা। এখন একটার কম্পাঙ্ক ধরো তুমি হচ্ছে f ইকুয়াল টু 230, এবং আরেকটা ধরো তুমি, এটা ধরো f2, এটা ধরো f1, এটা ধরো হচ্ছে 200, ঠিক আছে। এবং এর প্রত্যেকটা কিন্তু কি তরঙ্গ, এটা কম্পাঙ্কের একক হচ্ছে আমরা জানি হার্জ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। তার মানে তুমি দুইটা উৎস ধরছো, একটা হচ্ছে তোমার তবলা ধরছো হচ্ছে f1 ধরছো, আর এটা ধরছো f2। এখন বলছে এখন এই দুইটা থেকে আমাদের বিয়োগ করতে হবে। পার্থক্য মানে কি? পার্থক্য মানে হচ্ছে কিন্তু বিয়োগ, তার মানে উৎসের তরঙ্গের পার্থক্যকে আমরা বিট বলি। তার মানে তুমি যদি এটা বিয়োগ করো, দেখো তুমি f পাবা, তুমি f1 থেকে যদি f2 বিয়োগ করো তাহলে কিন্তু তোমরা f পাবা, এই যে f। এখন f1 এর মান ছিল হচ্ছে 230, আর এটা ধরো 200, f2 দেওয়া আছে 200, কারণ এটা যদি তুমি বিয়োগ করো তুমি পাবা হচ্ছে 30।
হার্জ, কম্পাঙ্কের একক হার্জ, এটা কিন্তু লিখতে হবে। তার মানে বিট হচ্ছে এইটাই, এই বিটকে আমরা এই যে এটা দ্বারা কিন্তু প্রকাশ করতে পারি, শুধু এফ। তার মানে উৎসের তরঙ্গের পার্থক্যকে বিট বলে, উৎসের তরঙ্গের পার্থক্যকে বিট বলে। উৎস হচ্ছিল দুইটা, তারপর তুমি পার্থক্য মানে কি বিয়োগ করছো, বিয়োগ করে যেটা পেয়েছো সেটা হচ্ছে তোমাদের বিট। ক্লিয়ার? এখন আসো নেক্সট টপিক। আমরা তরঙ্গ পড়ছি কয় প্রকার? দুই প্রকার, অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা হচ্ছে বিট। এখন আসো কিছু সম্পর্ক পড়াবো, সম্পর্ক যেমন কম্পাঙ্ক আর পর্যায়কাল এরকম। তার মানে আমরা কি কি পড়ছি? একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, তারপর অনুদৈর্ঘ্য তরঙ্গ, বিট। ওকে, সম্পর্ক। তার মানে তোমাদের প্রথম সম্পর্কটা হচ্ছে কম্পাঙ্ক আর পর্যায়কাল। কম্পাঙ্ক আর পর্যায়কাল, ঠিক আছে? কম্পাঙ্ক ও পর্যায়কাল। কম্পাঙ্ক, এখান থেকে তোমরা সূত্র পাবা, সূত্র। আমরা জানি কম্পাঙ্ককে প্রকাশ করে হচ্ছে এফ দ্বারা, এফ দ্বারা প্রকাশ করে। আর পর্যায়কালকে আমরা জানি টি দ্বারা প্রকাশ করে, টি দ্বারা প্রকাশ করে। তার মানে আমরা এখানে ইজিলি লিখতে পারি যে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের ব্যস্তানুপাতিক। বা তোমরা এটাও লিখতে পারো যে এফ ইকুয়াল টু, এখান থেকে আমরা সূত্র পালে লিখবো এফ ইকুয়াল টু 1/t, ঠিক আছে? এফ ইকুয়াল টু 1/t। আবার লিখতে পারো এফ টি ইকুয়াল টু 1, বা লিখতে পারো এফ টি ইকুয়াল টু 1, আবার লিখতে পারো টি ইকুয়াল টু 1/f। তিনটা, যে কোনো তিনটা তোমরা কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এটা কিন্তু বড় হাতের হবে, টিটা বড় হাতের দিবা, টিটা বড় হাতের দিবা। এখন আসো তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ। আমরা ফার্স্টে জানছি হচ্ছে কম্পাঙ্ক ও পর্যায়কাল। অর্থাৎ তোমাদের কোশ্চেনের মধ্যে যদি কম্পাঙ্ক ও পর্যায়কাল নিয়ে কোনো কোশ্চেন দেওয়া থাকে, আর যদি তোমাদের কম্পাঙ্ক ও পর্যায়কালের যদি মান দেওয়া থাকে, তবে সেক্ষেত্রে তুমি যে কোনো একটা কিন্তু ইউজ করতে পারবা। দেখো, তোমাদের যদি কম্পাঙ্ক জানতে চায় তাহলে তোমরা লিখতে পারো 1/t, 1 ডিভাইডেড বাই পর্যায়কাল। আবার যদি তোমাদের হচ্ছে তোমাদের এখান থেকে জানতে চাবে হচ্ছে পর্যায়কালের, তার মানে পর্যায়কাল ইকুয়াল টু আমরা জানি টি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 1/f, ঠিক আছে? এটা যদি তোমাদের কোশ্চেনে মান দেওয়া থাকে, সামনে তো ম্যাথ করবো, তখন তোমরা দেখতে পারবা। এখন আসো কম্পাঙ্ক পর্যায়কাল শেষ, কম্পাঙ্ক পর্যায়কাল শেষ। এখন আসবো আমরা তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ। তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ। এটা আমরা জানি ল্যামডা, এটা আমরা জানি ভি। তরঙ্গ বেগ যেহেতু বলছে ভি, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা একটা সূত্র পাবো, সেটা হচ্ছে তরঙ্গ বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু এফ ল্যামডা, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এটা তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ করতে কিন্তু আসে, এই সূত্রটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এই সূত্রটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের আসতে পারবে।
এটা তোমাদের আসতে পারে, ঠিক আছে। আর একটা লাস্টলি আমরা দেখবো হচ্ছে বেগ ও তাপমাত্রা। এখন আমরা দেখবো বেগ ও তাপমাত্রা। এবং এই বেগটা হবে তোমাদের, এই বেগটা হবে √T এর ব্যস্তানুপাতিক, √T, √T এর সমানুপাতিক, √T এর সমানুপাতিক, ঠিক আছে। √T এর সমানুপাতিক, তার মানে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে যে কোনো যদি তোমাদের মান দেওয়া থাকে সূত্রটা এইভাবে লিখতে পারবা। দেখো V1/V2 লিখতেই পারি, কারণ আমরা পার্থক্য থেকে জানছি যে ওখানে তোমাদের F ছিল, এখানে তোমাদের F ছিল, F = কি F1 - F2 ছিল। তারপর তোমরা লিখতে পারো কি V = V1 - V2, V1 - V2 লিখতেই পারো। সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ভিটা পাবো, তার মানে আমরা এখানে লিখছি V এর জায়গায় লিখছি কি V1/V2। ক্লিয়ার? এখন আসো টি এরটা, এখন টি এরটা দেখাবো। আমরা কি পাইছি V সমানুপাতিক √T, মানে তাপমাত্রা। এটাকে কিন্তু আবার ইয়া বলো না, এটা হচ্ছে আমাদের তাপমাত্রা, এটা কি তাপমাত্রা। আর ওইটা ছিল আমাদের পর্যায়কাল, এটা ছিল আমাদের পর্যায়কাল, ঠিক আছে। মানে এখানে আমরা সমান দিয়ে লিখতে পারবো √T যেহেতু আছে, তার মানে উপরে লিখতে হবে √T1, নিচে লিখবো √T2। এই পুরোটা যদি আমরা একসাথে লিখি তার মানে আমরা পাবো V1/V2 = ফুল রুট করে দাও, তারপর দেখবা হচ্ছে T1/T2। এখানে হচ্ছে তোমাদের আরেকটা সূত্র, তিনটা। দেখো এখান থেকে তোমরা পাইছো দুইটা, এখান থেকে তোমরা কিন্তু দুইটা পাইছো, 1 2, এই দুইটা কিন্তু তোমাদের আসতে পারে। আর এটা তো মাস্ট আসতে পারে 2 স্টার, এটা দাও 3 স্টার, এটা 3 স্টার। এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। এখন এটা দিয়ে তোমাদের একটা ম্যাথ করাবো, এটা এখান থেকে একটা ম্যাথ করাবো। যদি এতটুকু বুঝে থাকো, তোমরা যদি সম্পর্কটা বুঝে থাকো, কি কি সম্পর্ক পড়াইছি, কম্পাঙ্ক, তারপর কি পর্যায়কাল, কম্পাঙ্ক পর্যায়কাল, কম্পাঙ্ক পর্যায়কাল। কম্পাঙ্ক আমরা জানি F দ্বারা প্রকাশ করে, পর্যায়কালকে কি দ্বারা প্রকাশ করে, T দ্বারা। তারপর আমরা দেখছি F = 1/T, তারপর F = কত 1, তারপরে কি T = আমরা জানি 1/F। তার মানে পর্যায়কালটাও বের করতে পারবো, কম্পাঙ্কটাও বের করতে পারবো। তারপর তোমাদের কি বের করতে বলছি, এটা দেখো, এই যে তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগ। তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তরঙ্গ বেগ কি V। এখান থেকে আমরা পাইছি হচ্ছে V = F λ, অর্থাৎ কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? তারপর আসো তোমাদের লাস্টলি পড়েছিলাম হচ্ছে বেগ ও তাপমাত্রা। বেগ ও তাপমাত্রা V = সমানুপাতিক কি, V সমানুপাতিক কি √T, V সমানুপাতিক √T। তারপরে আমরা লিখতে পারবো V এর জায়গায় V1/V2, আবার √T এর জায়গায় লিখতে পারবো = দিয়ে T1 / √T2। তারপর সব একসাথে করে আমরা লিখতে পারবো কি V1/V2 = √T1/T2। এবং এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, তোমাদের ম্যাক্সিমাম আসতে পারে হচ্ছে এটা 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 এই চারটা থেকে তোমাদের আসতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের ধরো হচ্ছে টাইপ 1, ধরো টাইপ 1, ঠিক আছে। এখন আসো এটা থেকে একটা ম্যাথ করব। ম্যাথটা করার আগে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় বাতাসে, 0°C তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ তাপমাত্রায় বাতাসের শব্দের বেগ হচ্ছে তোমাদের 330 মিটার/সেকেন্ড। বাতাসের শব্দের বেগ এটা 330 মিটার/সেকেন্ড, 330 মিটার/সেকেন্ড। এটা একটু মাথায় রাখতে হবে, বাতাসের শব্দের বেগ কিন্তু এটা, ঠিক আছে। 330 তোমাদের বইতে হচ্ছে অন্য কিছু একটা দিছে, অন্য একটা মান দিছে, ঠিক আছে। ওটা কিন্তু ফলো করবা না, ফলো করবা এটা 330 দিয়ে ম্যাথ করবা। তোমরা যদি এটা দিয়ে ম্যাথ করো তোমাদের অ্যাকিউরেট অ্যান্সারটা আসবে। এবং তোমরা যদি এটা দিয়ে করো ভাবতেছো যে কাটা দিবে, কিন্তু কাটা দিবে না, ঠিক আছে, কাটা দিবে না। এখান থেকেই করবা, কারণ এখান থেকে আরো বেশি ইজি। এখন আসো ম্যাথটা করি।
ওকে, তরঙ্গ কত প্রকার? তরঙ্গ হচ্ছে দুই প্রকার, অনুপ্রস্থ তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। তারপর সম্পর্ক পড়েছি, এটা হচ্ছে তোমাদের কম্পাঙ্ক, পর্যায়কাল, দেন তোমাদের তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য, দেন লাস্টলি পড়েছিলাম হচ্ছে বেগ ও তাপমাত্রা। এখান থেকে আমরা পাইছি হচ্ছে সূত্র 4টা। এখন আসো একটা ম্যাথ করাই। ম্যাথটা হচ্ছে 30°C তাপমাত্রায় 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত? 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত? আমাদের এখানে কি কি দেওয়া আছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের 30°C তাপমাত্রা দেওয়া আছে, তার মানে T1 দেওয়া আছে। তোমাদের বেগ বের করতে বলছে, তার মানে V বের করতে বলছে, V বের করতে বলছে। ঠিক আছে, এখন আমরা V বের করব। V1 এর মান কিন্তু আমরা জানি, একটু আগে পড়েছি। V1 এর মান আমরা জানি, সেটা হচ্ছে কত? 330 ms ইনভার্স 1, 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন আসো কি কি দেওয়া আছে। আমাদের হচ্ছে T1 দেওয়া আছে। T1 আমরা জানি যে 0°C, 0°C, কিন্তু তোমাদের 0°C রাখা যাবে না, তোমাদের এখানে আনতে হবে কেলভিনে। কেলভিনে, ঠিক আছে, তাপমাত্রায় রাখা যাবে না, তোমাদের কেলভিনে আনতে হবে। তার মানে এটা যদি তুমি কেলভিনে আনো, তার মানে তোমাদের 0-র সাথে 273 যোগ করতে হবে, যোগ করতে হবে। তার মানে তোমরা পাবা হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন। ওকে, তারপর তোমাদের বাতাসের শব্দের বেগ আমরা জানি V1, বাতাসের শব্দের বেগ জানি V1 330 মিটার পার সেকেন্ড। তোমাদের বলছে 30°C তাপমাত্রায়, তার মানে এটা হচ্ছে আমাদের T2। খেয়াল করতে হবে T2, ওটা T1 লিখছে, এটা T2, মানে 30°C। 30 রাখা যাবে না, ক্যালভিনে আনতে হবে। প্লাস প্লাস দিয়ে 273 দিয়ে ক্যালভিনে কনভার্ট করবো। তার মানে কত আসে দেখো, আমাদের আসে হচ্ছে 303 ক্যালভিন, 303 ক্যালভিন, 303 ক্যালভিন। ওকে, এখন আসো সূত্র আমরা কি পেয়েছিলাম? আমরা কিন্তু একটা সূত্র পেয়েছিলাম। সূত্রটা হচ্ছে আমাদের V1 V2 ডিভাইডেড বাই ইকুয়াল টু রুট ওভার T1 বাই T2। আমাদের বের করতে হবে কি V2, আমাদের বের করতে হবে, কারণ আমরা V1 পাইছি, এখন আমরা V2 বের করব। V2 বের করব, V2 বের করব। আমরা মান বসাও। V1 এর মান কত দেওয়া? এখানে V1 এর মান দেওয়া হচ্ছে 330। তারপর V2 বের করব, V2 জায়গাটা জায়গায় রাখবা, রুট ওভার T1 এর মান ছিল 273 কেলভিন, 273 কেলভিন, 273 কেলভিন ডিভাইডেড বাই 303, 330 রাখবা, V2 রাখবা, ইকুয়াল টু এটার মান কত আসে দেখো, মান কত আসে দেখো, মান আসা হচ্ছে 0.9009, 0.9009। ওকে, আমরা V2 কে রাখো রুট ওভার দিয়ে এখানে 09, এটা যাবে নিচে, না সরি গুণ হবে, চলো ওটা রুট ওভার করলে তোমরা পাবা হচ্ছে 0.949, 0.949, বুঝছো? এটাকে রুট করলে পাবা 0.949। এখন V2 ইকুয়াল টু 0.949 ইন্টু 330 ইকুয়াল টু V2 ইকুয়াল টু কত পাবো দেখো,
তোমাদের ফার্স্টে আর গুণন করতে হবে, আর গুণন করতে হবে। ওয়েট, ফার্স্টে আর গুণন করবা, অর্থাৎ v2 সাথে এটা, তারপর এখানে v2 ইন্টু 0.949 ইকুয়াল টু 330। তারপর এখান থেকে হচ্ছে তোমরা কি পাবা, ওটা যাবে নিচে, 330 এর নিচে যাবে ওটা, তার মানে মান আসা হচ্ছে 347.73। 347.73। ওকে, এটা হচ্ছে আমাদের মান, ঠিক আছে। মানে এখানে কি বলছিল যে 30°C তাপমাত্রা শব্দের বেগ বের করো, শব্দের বেগ কিন্তু আমরা বের করতে পারছি, যেটার মান আসছে কত, 347.73, 347.73। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের মানটা আসছে। ওকে, এটাই হচ্ছে আমাদের V2 এর মান। 30°C শব্দের বেগ কত, আমরা জানি T1 = 0°C। 0°C রাখা যাবে না, ক্যালভিনে কনভার্ট করতে হবে, তাই আমরা 273 সাথে যোগ করছি, তাহলে আলটিমেটলি মান আসছে হচ্ছে 273 কেলভিন। V1 এর মান আমরা জানি যে বাতাসের শব্দের বেগ হচ্ছে 330 মিটার/সেকেন্ড। দেন আমরা দেখছি হচ্ছে 30°C যেহেতু বলছে, তার মানে সেলসিয়াসকে ক্যালভিনে নিতে হবে, 273 সাথে যোগ করতে হবে, তার মানে আমরা পাইছি 303 কেলভিন। এখন বলছে আমরা সূত্র জানি V1/V2 = √T1/T2, মান বসাইছো, দেন এখানে ক্যালকুলেট করছো, √, এর মান পাইছো হচ্ছে 0.949। V2 আর গুণন করছো এটার সাথে এটার সাথে কাউকে গুণ করতে পারবা না এখানে, তার মানে এটা ওই পাশে গেছে, এক পাশে গেছে, একের সাথে গুণ করে দেন V2 কে রাখছো, এটাকে নিচে নিয়ে আসছো, দেন তোমার মানটা কিন্তু বের হয়েছে। মানটা তোমরা একটু ক্যালকুলেটর ভালো করে দেখে নিবা যে মানটা ঠিক আছে কিনা, ঠিক আছে। মানে এটা হচ্ছে আমাদের শেষ, মানটা কিন্তু কমপ্লিট। ওকে, এখন আসো নেক্সট। এখন আসো তোমাদের যদি আবার একটু রিভাইজ করাই, রিভিশনের মধ্যে, ঠিক আছে। তার মানে আমরা ফার্স্টে কি দেখছিলাম, ফার্স্টে একটা ভাবে দাগ টানবো, শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবে, শক্তি সঞ্চারিত হবে। শক্তি সঞ্চারিত হলে আমাদের কম্পাঙ্কটা হবে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, আবার এইখান থেকে হয়ে এই পর্যন্ত। ওকে, আরেকটা জিনিস দেখছিলাম যে এটা হচ্ছে আমাদের তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাত। মানে এটাকে লিখতে পারবো হচ্ছে তরঙ্গ, এটা কিন্তু এর আগের ক্লাসও হচ্ছে আলোচনা করেছিলাম। এখন আমরা সৃজনশীলে যাব, তাই আমি এটা আবার বোঝাচ্ছি যাতে তোমরা বুঝো, মেমোরাইজ করতে পারো, সূত্রগুলি ধরতে পারো, যাতে তোমাদের সিকিউ করানোর টাইমে আর কোনো সমস্যা না থাকে। ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের তরঙ্গ, এটা হচ্ছে আমাদের তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে আমাদের তরঙ্গ শীর্ষ, আর এটা হচ্ছে তরঙ্গ পাত, তরঙ্গ পাত। ওকে, তারপর এখান থেকে যাত্রা শুরু করে এতটুকু পর্যন্ত যদি নামে, তাহলে আমরা পুরাটা জানি হচ্ছে পর্যায়কাল, পুরাটা আমরা পাবো হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল বা পূর্ণ স্পন্দন, পর্যায়কাল বা পূর্ণ স্পন্দন, স্পন্দন। ওকে, এখন এখান থেকে আমরা কিছু সূত্র পাইছিলাম। তারপর আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে আমাদের বিস্তার, সর্বোচ্চ যেটা হবে সেটাই হচ্ছে তার বিস্তার, তার মানে এটাকে আমরা লিখতে পারবো বিস্তার।
ঠিক আছে, ওখানে একটা সূত্র পাইছিলাম যে তরঙ্গ বেগ v equal to f ল্যামডা, f ল্যামডা। তার মানে এখান থেকে আমরা আরো সূত্র পাবো, সেটা হচ্ছে যদি তোমরা এখানে f রাখো তার মানে পাবা v বাই ল্যামডা পাবা। দেন এখান থেকে আরো সূত্র পাবা ল্যামডা ইকুয়াল টু v বাই f, ল্যামডা 2v বাই f। তার মানে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তিনটা পাইছি, তিনটা। এটা হচ্ছে আমাদের ল্যামডা, ওয়েট, আমাদের ল্যামডা, ঠিক আছে, তিনটা পাইছি। তার মানে v হচ্ছে আমাদের তরঙ্গ বেগ, f ইকুয়াল টু আমরা জানি কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, কম্পাঙ্কের একক হচ্ছে, আর এটা হবে ms ইনভার্স 1। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। ওকে, দেন আমরা জানি টি ইকুয়াল টু কি, পর্যায়কাল, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। মানে পর্যায়কালকে আমরা আরেকটা ভাবে লিখতে পারবো, এটা সূত্র হচ্ছে 1/f, আবার তোমরা লিখতে পারো f ইকুয়াল টু 1/t, ওকে, শেষ। আরেকটা জিনিস আমরা জানি, ল্যামডা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, ক্লিয়ার? দেখো কত কিছু পাইছি আমরা, পাইছি হচ্ছে একটা, তোমাদের একটা এখানে আঁকাইছে, এটা হচ্ছে তোমাদের শক্তি সঞ্চারিত হচ্ছে, ওইখানে সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করছে সেটা হচ্ছে আমাদের বিস্তার। দেন আমরা মাথার উপর যেটা ছিল সেটাকে আমরা বের করছি তরঙ্গ শীর্ষ, দেন আমরা পাইছি কি তরঙ্গ পাত। দেন আমরা তিনটা সূত্র দিছি, v equal to f ল্যামডা। ওটা যদি তোমরা তরঙ্গ বেগ বের করতে চাও তাহলে তোমাদের কম্পাঙ্কর সাথে তরঙ্গ দৈর্ঘ্যকে গুণ করতে হবে। তারপর যদি তোমরা f বের করতে চাও, অর্থাৎ কম্পাঙ্ক যদি বের করতে চাও, আর ওইখানে যদি তোমাদের তরঙ্গ বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকে, তবে সেই ক্ষেত্রে তোমরা লিখতে পারো f ইকুয়াল টু v বাই ল্যামডা, এটা 2 নাম্বার। দেন 3 নাম্বারে হচ্ছে তোমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে চাও তবে সেই ক্ষেত্রে হবে ল্যামডা ইকুয়াল টু v বাই f। v হচ্ছে আমাদের তরঙ্গ বেগ আর f হচ্ছে কম্পাঙ্ক, তিনটা সূত্র, ঠিক আছে। এখানে তোমাদের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে, v এটার হচ্ছে একক হচ্ছে ms ইনভার্স 1, দেন কম্পাঙ্কর একক হচ্ছে আমাদের হার্জ, পর্যায়কালের একক এখনো দেওয়া হয়নি, পর্যায়কাল তোমাদের সেকেন্ডে দিতে পারে। দেন তোমাদের ল্যামডা দিতে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ক্লিয়ার? তরঙ্গ দৈর্ঘ্য শেষ। এখন আসো ম্যাথে। শেষ। এখন আমরা করব সিকিউ, 1 নাম্বার সিকিউটা করব। আমাদের সিকিউ হচ্ছে 1 নাম্বার সিকিউ।
এখানে দেওয়া আছে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, আবার সংকোচন। দেন তোমাদের এখানে প্রতিফলক দেওয়া আছে, প্রতিফলক দেওয়া আছে, শব্দের উৎস দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের প্রতিফলক, প্রতিফলক। এটা হচ্ছে আমাদের শব্দের উৎস এস, শব্দের উৎস এস। ওকে। আর এটা হচ্ছে সংকোচন প্রসারণ। আমরা এতটুকু হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে এটা আমাদের সংকোচন, এটা কি প্রসারণ। দেখো দাগগুলির দিকে একটু খেয়াল করো, দাগগুলির দিকে একটু খেয়াল করো। দেখো এটা হচ্ছে আমাদের সংকোচন, দেখো আবার প্রসারণ ঘটছে, আবার দেখো এখান থেকে কি করছে, আবার সংকোচন হয়েছে, আবার প্রসারণ হয়েছে, এখানে আবার সংকোচন, আবার একটা সংকোচন। তার মানে এর আগে আমি হচ্ছে একটা জিনিস বলছিলাম যে তোমাদের হচ্ছে সংকোচন প্রসারণ মানে কি, যদি তোমাদের একবার সংকোচন হয় আবার যদি প্রসারণ ঘটে তাহলে পুরাটা হচ্ছে আমাদের পর্যায়কাল টি, টি দ্বারা আমরা ওইটাকে প্রকাশ করি, ঠিক আছে। যেমন তোমরা এটাকে বলবা যে এটা কিভাবে বুঝবো আমরা, তোমরা অ্যাম্বুলেন্সের শব্দ শুনছো, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স দেখবা যে ওটা আবার মোটা একটা সাউন্ড করে, আবার দেখবা চিকুন একটা সাউন্ড করে। অ্যাম্বুলেন্সের সাউন্ডটা কেমন হয়, অ্যাম্বুলেন্সের সাউন্ডটা হচ্ছে একটু মোটা হয়, আবার একটু চিকন হয়, আবার মোটা হয়, আবার একটু চিকন হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের সংকোচন প্রসারণ। যখন সংকোচন ঘটে তখন এটা কি একটু আস্তে, আবার যদি প্রসারণ ঘটে তাহলে একটু জোরে শোনা যায় আওয়াজটা, ঠিক আছে। তাহলে এটাই বলছে আমাদের, দেখো এখান থেকে শব্দের উৎস, শব্দের উৎস থেকে যদি সাউন্ড বের হয় তাহলে এটা হচ্ছে আমাদের শব্দের সংকোচন ঘটছে, আবার প্রসারণ ঘটছে, আবার সংকোচন, আবার প্রসারণ, দেন আবার সংকোচন ঘটছে। তার মানে সংকোচন প্রসারণ পুরোটাকে মিলিয়ে আমরা লিখতে পারি হচ্ছে টি, পুরোটা মিলিয়ে লিখতে পারি টি, পুরোটা মিলিয়ে লিখতে পারি টি, ঠিক আছে। তারপর তোমাদের একটা প্রতিফলক দেওয়া আছে, তারপর তোমাদের সময় দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে আমাদের টি, এটা টি, তারপর এটাও হচ্ছে টি, আর এটাও হচ্ছে আমাদের হাফ টি। হাফ টি কেন, কারণ এখানে শুধু সংকোচন হয়েছে, প্রসারণ কিন্তু ঘটেনি। ওইখানে কিন্তু সংকোচন ছিল, প্রসারণ কিন্তু ঘটেনি, দ্যাটস ওয়াই ওটা জাস্ট হাফ টি, ঠিক আছে। কারণ আমরা জানি সংকোচন প্লাস প্রসারণ ইকুয়াল টু টি, তাই আমরা দুইটা টি পাইছি, আর এটা হচ্ছে জাস্ট হাফ টি। তারপর সময় দেওয়া আছে 0.0125 সেকেন্ড, 0.0125 সেকেন্ড। হচ্ছে তোমাদের। দেন বলছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার। শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার এবং উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 16 মিটার। প্রতিফলকের দূরত্ব 16 মিটার। এখন তোমাদের গতে কি কোশ্চেন করছে, গতে বলছে হচ্ছে, গতে বলছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো, শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে। শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো, নির্ণয় করো। তার মানে আমরা এখানে কি লিখতে পারি, দেখো
তোমরা কয়টা টি পাইছো? টি প্লাস হাফ টি, ঠিক আছে? তার মানে এখানে তোমাদের সময় দেওয়া আছে, সময় কোন বরাবর যাচ্ছে? এই বরাবর, মানে উৎস থেকে সময়টা কিন্তু এই বরাবর যাচ্ছে, মানে কি সমান্তরাল ভাবে যাচ্ছে, সমান্তরাল ভাবে যাচ্ছে হচ্ছে 0.0125 সেকেন্ড। তার মানে আমরা এখানে লিখতে পারি যে টি প্লাস হাফ টি equal to 0.0125 সেকেন্ড। সেকেন্ড দেওয়া দরকার নেই, জাস্ট মানটা দিবা, ঠিক আছে? কেন লিখছি? কারণ এতটুকুই হচ্ছে আমাদের সময়টা, মানে এতটুকু যে সংকোচন প্রসারণ ঘটছে সেটাই হচ্ছে আমাদের এই টাইমটা। এই টাইমের মধ্যেই কিন্তু সংকোচন প্রসারণ ঘটছে, যার ফলে আমরা যে সংকোচন প্রসারণটা ঘটছে সেটা লিখছি ইকুয়াল টু টাইমটা লিখছি। ওকে, ক্লিয়ার? এখন আসো, নিচে লিখবা 2, তার মানে উপরে হবে 2t প্লাস আবার 2t প্লাস জাস্ট t ইকুয়াল টু 0.0125। ক্লিয়ার? এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? এখন আসো, উপরে হবে আমাদের 5t, নিচে হবে 2 ইকুয়াল টু 0.0125। ক্লিয়ার? 5t divided by 2 equal to 0.0125। এখন 5t কে ওখানে রাখো আর 2 এর সাথে গুণ করলে দেখো কত আসে, 0.025। এখন টি কে এই পাশে রাখো ইকুয়াল টু এটার সাথে তুমি হচ্ছে 5 কে ভাগ দাও, ভাগ দিলে কত পাবা দেখো, 5 কে ভাগ দিলে পাবা 5 into 10 to the power minus 3, 5 into 10 to the power minus 3, 5 into 10 to the power minus 3। সো এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। পর্যায়কাল আমাদের বের করতে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক। আমরা কিন্তু একটা সূত্র ফার্স্টেই দেখছিলাম, ফার্স্টেই তোমাদের সাথে আলোচনা করছি যে আমাদের কম্পাঙ্ক সূত্রটা হবে f equal to 1/t। আবার যদি পর্যায়কাল জানতে চাই তো সেক্ষেত্রে হয়তো t equal to 1/f। ক্লিয়ার? তরঙ্গ আর পর্যায়কালের আমি তোমাদের সম্পর্কও করেছি, সম্পর্কের মধ্যে তোমাদের 3টা স্টেপ দেখাইছি। ফার্স্টেই ছিল তরঙ্গ ও পর্যায়কাল, ঠিক আছে? এখন আসো, কম্পাঙ্ক ও পর্যায়কাল ছিল, ঠিক আছে? এখন আসো, তোমাদের পর্যায়কালটা বের করা হয়ে গেছে অলরেডি। সো সুতরাং দিয়ে লিখতে পারো f equal to, f হচ্ছে কম্পাঙ্ক 1/t, এখানে 1 t আমরা পাইছি হচ্ছে 5 into 10 to the power minus 3, 5 into 10 to the power minus 3 equal to, দেখো এটার মান কত আসে? কম্পাঙ্ক আমাদের আসবে হচ্ছে 200 হার্জ, 200 হার্জ। তার মানে আমরা কিন্তু বের করতে পারছি, ওখানে সংকোচন প্রসারণ দেওয়া ছিল, আমরা জানি সংকোচন প্রসারণ পুরাটা হচ্ছে আমাদের টি, লাস্টে হচ্ছে শুধু আমাদের সংকোচন দিছে। তার মানে কি ভাগ করো, ভাগ করলে সংকোচন প্রসারণ ছিল না, শুধু সংকোচন ছিল, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে হাফ টি। ক্লিয়ার? এখন দেখো ওই অতটুকু টাইমও দিয়ে দিচ্ছে যতটুকু টাইমে তোমাদের সংকোচন প্রসারণ হয়েছে, যার মানে আমরা লিখতে পারবো হচ্ছে টি প্লাস হাফ টি ইকুয়াল টু ওই মানটা, ঠিক আছে? তারপরে এখানে যদি তোমরা ভাগ করো তাহলে হবে হচ্ছে উপরে 2t প্লাস টি, তারপর আলটিমেটলি মান আসবে 5t ডিভাইডেড বাই 2, মান তো থাকবেই সাথে, 5t রাখবা, 2 ওই পাশে নিয়ে যাবা, গুণ করবা, মান আসবে হচ্ছে 0.025। এখন 5 কে নিচে নিয়ে যাবা, নিচে নিয়ে গেলে হবে হচ্ছে 5 into 10 to the power minus 3। ক্লিয়ার? এখন তোমাদের বের করতে বলছে, পর্যায়কাল বের করতে বলেনি, বলছে হচ্ছে কম্পাঙ্ক বের করো। তুমি কি করছো? পর্যায়কাল বের করছো, কম্পাঙ্ক বের করতে লাগবে তোমাদের 1/t, যেটা তোমাদের ফার্স্টেই আলোচনা করা হয়েছে, তোমাদের এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, দেন হচ্ছে আজকের ক্লাসে তোমাদের মেমোরাইজিং এর জন্য কিন্তু আবার করাইছি, ঠিক আছে? দেখো 1/t, তারপরে 1 রাখছো, টি এর মান বসা দিছো, পাইছো হচ্ছে 200 হার্জ। 200 হার্জ কম্পাঙ্কের একক হচ্ছে আমাদের হার্জ। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। এখন আসো ঘতে, যদি এতটুকু বুঝে থাকো, এখন আসো ঘতে। ঘতে কি বলছে?
এতটুকু বুঝছো, এখন আসো ঘতে। বলছে অ্যাস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি না, অ্যাস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, ঠিক আছে। অ্যাস উৎস কোনটা, এই যে এটা, এখান থেকে তোমার ওইখানে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, তোমাদের একটা প্রতিফলকও দেওয়া আছে, ঠিক আছে। তার মানে প্রতিধ্বনি শোনা মানে প্রতিধ্বনি হচ্ছে আওয়াজ, কণ্ঠ, সুর, যে কোনো একটা, এটা শুনতে পারবে কিনা, ঠিক আছে। এই উৎস থেকে এই উৎসতে তোমাদের আওয়াজটা পৌঁছাবে কিনা মনে রাখবা। যদি তোমাদের শোনার কম্পাঙ্ক বা যদি তোমাদের পর্যায়কাল টি ইকুয়াল টু যদি 0.1 হয়, 0.1 বা তার বেশি হয়, তাহলে অলওয়েজ মনে রাখবা যে আওয়াজটা শুনতে পারবে। আর যদি তোমাদের 0.1 এর থেকে যদি নিচে হয় বা 0.0 হয়, তাহলে কিন্তু আওয়াজটা আমাদের শুনতে পারবে না। এখন এটি নির্ণয় করার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 2d by v, 2d by v, ওকে। মানে আমাদের এই প্রতিধ্বনি টিটা বের করতে হবে, আর যদি এইটার মান তোমাদের 0.1 এর থেকে বেশি হয়, 0.1 থেকে বেশি হয়, বা যদি তোমাদের সমান হয়, তাহলে কিন্তু আওয়াজটা শুনতে পারবে। ক্লিয়ার? ওকে। তোমাদের এখানে দূরত্ব দেওয়া আছে, হচ্ছে 16 মিটার, আর মানে তুমি যদি একটা চিত্র, তুমি থিওরি যদি চিন্তা করো, তাহলে ধরো তুমি তুমি আওয়াজটা পাঠাতে চাচ্ছ, দূরত্বটা হচ্ছে তোমার এই পর্যন্ত, এখানে প্রতিফলক আছে, তার মানে দূরত্বটা এই পর্যন্ত, তোমাদের ডি হচ্ছে ইকুয়াল টু 16 মিটার। তুমি এখান থেকে কথা বলবা, এখানে যাবে, এই পর্যন্ত কিন্তু যাওয়া লাগবে, ঠিক আছে। তাহলে কিন্তু আওয়াজটা শুনতে পারবে, এবং ওইটার মান হইতে হবে 0.1 এর থেকে বেশি বা তার সমান। যদি 0 হয় তাহলে কিন্তু শেষ, 0.0 হইলেই কিন্তু শেষ, 0.1 হইতে হবে, ঠিক আছে। এখন আসো করি। তোমাদের দূরত্ব দেওয়া আছে 16 মিটার, তার মানে আমাদের ফার্স্টে লাগবে হচ্ছে ভি। দেখো তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 1.7 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য। তো ফার্স্টে লিখবা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 1.7 মিটার, 1.7 মিটার। এখন তোমরা যদি বিটা বের করতে চাও, আচ্ছা তোমাদের যদি তরঙ্গ বেগটা বের করতে চাও, তাহলে কিন্তু তোমাদের লাগবে এফ ল্যামডা, মানে কি কম্পাঙ্কও লাগবে, সাথে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্যও লাগবে। এখন এফ কিন্তু আমরা বের করছিলাম, কত বের করছিলাম, এর আগের কোশ্চেনে গতে বের করছিলাম হচ্ছে 200 হার্জ, 200 হার্জ কিন্তু আমরা বের করছিলাম। সো লেখো কম্পাঙ্ক, গ হতে কম্পাঙ্ক পেয়েছি, কোশ্চেনে এইভাবে লিখবা, ঠিক আছে। কম্পাঙ্ক ইকুয়াল টু 200 হার্জ, তার মানে এখন আমরা ভিটা বের করতে পারবো, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। মান বসাও, এফ এর মান হচ্ছে 200, ল্যামডার মান হচ্ছে 1.7, মান কত আসে দেখো, মান আসে হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড, ওকে। এখন আমরা জাস্ট সূত্র অ্যাপ্লাই করব, দেখো টি ইকুয়াল টু কি 2d বাই v, টি ইকুয়াল টু 2d বাই v। আমরা ডি এর মান জানি, ডি এর মান কত 16 মিটার, ভি বের করছো, ভি মাত্র বের করছো কত, দেখো 340 মিটার পার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। এখন আসো এটা মান কত আসে, 0.0941, 0.0941, ওকে। কি বলছিলাম, এটা তোমার হচ্ছে 0.1 এর থেকে বড় হইতে হবে বা 0.1 এর সমান হইতে হবে। যদি এর থেকে ছোট হয়, তার মানে প্রতিধ্বনি শুনতে পারবে না। আমাদের বের হয়েছে কত দেখো 0.0941, 0 মানে কি শেষ,
তোমাদের প্রতিধ্বনি শোনা যাবে না। যদি 0.1 হইতো, এখানে যদি 0-র জায়গায় যদি 1 হইতো, 0.1941, তাহলে প্রতিধ্বনি শুনতে পারতো। সো এখানে লিখবা, সুতরাং টি হচ্ছে আমাদের ছোট, টি আমাদের বড় লাগবে, এটার মান আসছে হচ্ছে 0.0941। তার মানে প্রতিধ্বনি শুনবে না, প্রতিধ্বনি শুনবে না। ওকে, সো এটাই হচ্ছে তোমাদের ম্যাথ শেষ। শেষ, বুঝতে পারছো? তার মানে প্রতিধ্বনি শুনবে না। তোমাদের এই টাইপ থেকে আরো ম্যাথ করানো হবে। তোমাদের একটা ম্যাথে কিন্তু ফুল কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হবে না। তোমার এখান থেকে কি কি পড়াইছি আমি, এখান থেকে কি কি করানো হয়েছে, তোমাদের হচ্ছে পর্যায়কাল করানো হয়েছে 1/f, দেন হচ্ছে তোমাদের কম্পাঙ্ক করাইছি 1/t, দেন তোমাদের হচ্ছে যে ভিটা ছিল ভি টু শেষ বেগটা তোমরা বের করছো হচ্ছে কত, তরঙ্গ শেষ তরঙ্গ বেগটা কিন্তু তোমরা বের করছো। আমরা জানি সূত্র কি, v1/v2 ইকুয়াল টু √T1/T2। তারপর এখান থেকে তোমরা কি করছো, v2 টা বের করতে পারছো। দেন হচ্ছে তোমাদের এইখান থেকে তোমরা বের করতে পারলা কি, t ইকুয়াল টু 2d/v। এটা কিন্তু আমাদের আরেকটা সূত্র, এবং এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও একটা পড়বা। 2d, v হচ্ছে আমাদের দূরত্ব, v হচ্ছে আমাদের তরঙ্গ বেগ, t ইকুয়াল টু 2d/v। ওকে, তারপর এখানে দেখো, তুমি এখান থেকে তোমাদের শব্দ, যদি তুমি এখান থেকে কথা বলো এখানে শুনতে হবে। তার মানে তুমি এখান থেকে কথা বললে ওইখানে যে কত কত সময় পর্যন্ত তোমরা ওখানে যাবে ওইটা বের করতে বলছে। টি এর মান পর্যায়কালটা বের করতে বলছে। যদি 0.1 বা তার বেশি হতো তাহলে শুনতে পারতো। তোমার এখানে আসছে হচ্ছে কম, 0.0941, দ্যাট মিনস শুনতে পারবে না, প্রতিধ্বনি শুনতে পারবে না। ঠিক আছে, তারপর তোমরা এখানে সব মান দেওয়া ছিল, তোমরা জাস্ট ভিটা বের করছো কি, তরঙ্গ বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করে, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করে। তার মানে ভি ইকুয়াল টু এফ ল্যামডা ইকুয়াল টু 200 থেকে পাইছি, গতে করাইছি, গতে মান বের করছি, ওইখান থেকে তোমরা 200 বের লিখছো, আর হচ্ছে 1.7 তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেওয়া আছে, সেটা থেকে তোমরা মান বসাইছো, পাইছো 340 মিটার/সেকেন্ড। ভিটা বের করছো, ভি লাগবে কোথায়, 2d/v, এখানে ভি এর মান বসাইতে হবে। তার মানে 2 ইন্টু 16 থেকে আসলো, তোমাদের ডি এর মান ওইখানে দেওয়া আছে যে প্রতিফলকের দূরত্ব হচ্ছে 16 মিটার। ঠিক আছে, 16 বসাইছো, দেন নিচে হচ্ছে ভি এর মান বসাইছো, দেন পাইছো এটা। ক্লিয়ার? ক্লিয়ার? যেহেতু মান 0.0 আসছে তার মানে শুনতে পারবে না, যদি 1 আসতো তাহলে শুনতে পারতো। শেষ, বুঝতে পারছি? সো এটাই ছিল তোমাদের হচ্ছে আজকে টাইপ 1 এর যে ম্যাথগুলি ছিল ওগুলি বুঝেছি, প্লাস গত ক্লাসের মধ্যে কিন্তু তোমাদের কনসেপ্ট আমি ফুললি ক্লিয়ার করিনি, ওই কনসেপ্টগুলি কিন্তু ফার্স্টে ক্লিয়ার করছি। দেন তোমাদের মেমোরাইজিং এর জন্য এর আগের ক্লাসে যা যা বুঝাইছিলাম আজকেও তা বুঝাইছি, প্লাস ওইখান থেকে কিন্তু ম্যাথ করেছি, এর থেকে বাইরে কিন্তু কিচ্ছু করেনি। বুঝছো? তার মানে হচ্ছে তোমাদের আগে কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে, বুঝতে হবে, এবং বুঝে বুঝে টাইপ ভিত্তিক ম্যাথটা ফার্স্টে করবা। দেন তোমরা হচ্ছে একদম সিকিউর মধ্যে গ ঘ সবকিছু একসাথে মিক্স করে যে তোমাদের সিকিউ গুলি আছে তোমাদের টেস্ট পেপার বা গাইড বইতে, সেগুলো কিন্তু তোমরা করতে পারো। ওকে, তাহলে আজকে ক্লাসটা তোমাদের সাথে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের এই টাইপ থেকেই হচ্ছে আরো ম্যাথ করাবো, কারণ আমি আগেও বলেছি যে এই কনসেপ্ট থেকে তোমাদের কিন্তু ফুললি ম্যাথ করানো হয়নি, জাস্ট একটা সিকিউ করেছি, আরো সিকিউ করানো বাকি আছে। ঠিক আছে, তারপর আমরা নেক্সট ক্লাসে হচ্ছে টাইপ 2 এর ম্যাথগুলি করবো। টাইপ 2 এর ম্যাথগুলি এরকম আগের মতোই করাবো, ফার্স্টে কনসেপ্ট ক্লিয়ার করবো, দেন ওইখান থেকে সূত্রগুলি ক্লিয়ার করবো মেমোরাইজিং এর জন্য, দেন ওইখান থেকে কিন্তু আমরা ম্যাথ সলভ করবো। ক্লিয়ার? তাহলে আসি, আজকের ক্লাসে তোমাদের সাথে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা এবং প্র্যাকটিস করতে থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।